আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হলো প্রথম অধ্যায়ের নবম দশ নবম এবং দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের একটা ছোট্ট টপিকস জগদীশচন্দ্র বসুর অবদান। উনি কে ছিলেন? উনি একজন প্রখ্যাত পদার্থবিজ্ঞানী ছিলেন এবং উনি এই উপমহাদেশের একজন কৃতি বিজ্ঞানী ছিলেন, যার কারণে ওনার সম্পর্কে আমরা পড়ব। প্রথমে যে শব্দটা খেয়াল করার মতো আচার্য, এই শব্দটা ইদানিং হয়তোবা আমরা আচার্য এই শব্দটা শুনি না। তো দুইটা শব্দ আছে, একটা হলো আচার্য, একটা হলো উপাচার্য। উপাচার্য শব্দটা আমরা মোটামুটি প্রায় শুনে থাকি। ভাইস চ্যান্সেলর, বিভিন্ন ইউনিভার্সিটির যিনি সেকেন্ড ইন কমান্ড থাকে তাকে বলা হয় উপাচার্য, ভাইস চ্যান্সেলর। আর সংবিধানের নিয়ম অনুযায়ী বাংলাদেশের সকল ভার্সিটি বা ইউনিভার্সিটি যেগুলো আছে তাদের আচার্য হলেন রাষ্ট্রপতি। ঠিক আছে? তো এই জগদীশচন্দ্র বসু উনি ছিল আচার্য অর্থাৎ চ্যান্সেলর একটা বিশ্ববিদ্যালয়। আচ্ছা, যেটাই হোক, এছাড়াও আচার্য করা যায় যে বিখ্যাত যারা জ্ঞানী পার্সন তাদেরকেও আচার্য বলা হয়। তো আচার্য স্যার জগদীশচন্দ্র বসু উনি একজন প্রখ্যাত পদার্থবিজ্ঞানী ছিলেন, অন্যদিকে একজন সফল জীববিজ্ঞানী। দুইটা বিষয়, একটা হলো পদার্থবিজ্ঞানী, একটা হলো জীববিজ্ঞানী। তো উনি দুই জায়গায় কি কি করছে সেটা আমরা একটু দেখব। এর আগে যেটা দেখব সেটা হলো ওনার জন্ম কোথায় হয়। জন্ম হয়েছে ঢাকা জেলার, ওনার যে পূর্বপুরুষেরা তারা থাকতো ঢাকা জেলায় বিক্রমপুর এর সাইটে। তো ওনার জন্ম হয় 1858 সালের 30শে নভেম্বর ময়মনসিংহে। ইম্পর্টেন্ট একটা বিষয়, 1858 সাল। আমরা যদি ইতিহাস দেখি তাহলে 1757 সালে হয়েছে হলো এই আমাদের নবাব সিরাজউদ্দৌলার পলাশী যুদ্ধ। এর ঠিক 100 বছর পরে 1857 সালে হয় সিপাহী বিদ্রোহ। এটা আমরা পড়ব। তখন ব্রিটিশ আমল। হ্যাঁ, ওই ব্রিটিশ আমলে সিপাহী বিদ্রোহের ঠিক 1 বছর পরে উনি জন্মগ্রহণ করেন ময়মনসিংহে। তার বাবার যদি পরিচয় দিতে হয় তাহলে দেখেন উনি ছিলেন ফরিদপুর জেলার তৎকালীন ডেপুটি ম্যাজিস্ট্রেট। এখন আমরা যাদেরকে ডিসি হিসাবে জানি, হ্যাঁ, ডেপুটি ম্যাজিস্ট্রেট অথবা ডেপুটি কালেক্টর। ডিসি হলো ডেপুটি কালেক্টর, ডিএম হলো ডেপুটি ম্যাজিস্ট্রেট। ফরিদপুর জেলা বিশাল বড় অঞ্চল ছিল। ওই জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে ওনার বাবা দায়িত্বশীল ছিলেন। তো স্বাভাবিক, যেহেতু ওনার বাবা অনেক জ্ঞানী ছিলেন, উনিও ওইখান থেকে পড়াশোনা, স্কুল এগুলো অনেক কিছু পাবেন পৈতৃক সূত্রে। তো উনি ফরিদপুরের গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে পরে কলকাতায় হেয়ার স্কুল এবং সেন্ট জেভিয়ার স্কুলে পড়াশোনা করেন। এরপরে কি করেন, যেটা আমাদের এখানে অনেকেই বলেন অনেক মানুষ অনেক জ্ঞানী আনতেন আবিদাবি, কিন্তু মেইন কস্টে কিছু কিছু জিনিস থাকে। যেমন আপনার জ্ঞানের সাথে অবশ্যই একটা পারিবারিক ব্যাকগ্রাউন্ড লাগবে। সবাই খুব বেশি জিনিয়াস হয় না। যেমন ওনার ক্ষেত্রে যেটা হয়েছে, উনি বিএ পাস করছেন ইংল্যান্ড থেকে। বাংলাদেশে কয়জন মানুষ এখন ইংল্যান্ডে গিয়ে বিএ পাস করে? আচ্ছা, এটা ছিল 1880 সালে এবং পরবর্তীতে উনি ইংল্যান্ডেরই ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, ওইখান থেকে পদার্থবিজ্ঞানে অনার্স সহ বিএ পাস করেন এবং ওই ইউকেরই লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে উনি বিএসসি ডিগ্রি অর্জন করেন। 1885 সালে উনি ভারত উপমহাদেশ ফেরত আসেন এবং কলকাতার প্রেসিডেন্সি কলেজ, এই নামটা খুব ইম্পর্টেন্ট। কলকাতার প্রেসিডেন্সি কলেজ, আমাদের যত লেখক আছে, যত জ্ঞানী গুণী মানুষ আছে, সবাই দেখবেন কোনো না কোনোভাবে তৎকালীন আমলে মানে ব্রিটিশ আমলে এই কলকাতা প্রেসিডেন্সি কলেজের সাথে সম্পর্কযুক্ত। কলকাতা প্রেসিডেন্সি কলেজে উনি পদার্থবিজ্ঞান বিষয়ে অধ্যাপনা শুরু করেন। সেই সময় গবেষণার জন্য তেমন কোনো কাজ হতো না। আচ্ছা, উনি কি করতেন, যেহেতু গবেষণার জন্য খুব একটা সেট আপ এখানে ছিল না, উনি দিনের বেলায় নানান রকম অধ্যাপনা করতেন, রাতের বেলায় উনি গবেষণা করতেন। এখন উনি কি গবেষণা করতেন? দুইটা বিষয়। উনি যেহেতু পদার্থবিজ্ঞান এবং জীববিজ্ঞান দুই জায়গায় অবদান রেখেছেন, তো পদার্থবিজ্ঞানে কি করেছেন, উনি ওয়েভ, আমরা তরঙ্গ রশ্মি আমরা জানি যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা আমরা
পরবর্তীতে আবার দেখব এই তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ যেগুলো আছে, রেডিও ওয়েভ যেগুলো আছে, সেগুলো দূরবর্তী স্থানে সংকেত পাঠাইতে প্রথম সাফল্য অর্জন করেন। এবং শুধু তাই না, এই যে ওয়েভগুলোর লেংথ, ওয়েভের যে দৈর্ঘ্য আছে, এইগুলোর কয়েক কিলোমিটারও দৈর্ঘ্য হইতে পারে। মানে একটা ওয়েভের দৈর্ঘ্য কয়েক কিলোমিটার হইতে পারে। ওয়েভ কি জিনিস সেটা আমরা পরবর্তীতে পড়ব। উনি যেটা করে, ওই ছোট্ট ওয়েভ দৈর্ঘ্যের অর্থাৎ মাইক্রোওয়েভ তৈরিতে সাফল্য অর্জন করে। এবং এটা উনি যে তরঙ্গ দৈর্ঘ্যর ইয়ে করে সেটা হলো মাত্র 5 মিলিমিটার, মানে 1 সেন্টিমিটারের অর্ধেক। হ্যাঁ, 1 সেন্টিমিটারের অর্ধেকে উনি এই ছোট্ট তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ উনি পাঠাইতে সাফল্য অর্জন করেন। উনি সর্বপ্রথম রেডিও সংকেত শনাক্ত করার জন্য অর্ধপরিবাহী জাংশনের ব্যবহার করেন, কিন্তু উনি রেডিও তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে রিসিভ হয় সবগুলা সেটা আবিষ্কার করতে পারেন নাই। যার কারণে রেডিও ওয়েভ অথবা রেডিও আবিষ্কারের যেই প্রথম অংশ, সেটা অবশ্যই জগদীশ চন্দ্র বসুর খুব ইম্পর্ট্যান্ট ইয়ে ছিল, কিন্তু আলটিমেটলি রেডিও ওয়েভ এবং রেডিও আবিষ্কারের জনক বলা হয় জিম মার্কনি। হ্যাঁ, জিম মার্কনি অনেকে বলা হয় রেডিওর জনক। রেডিও বিজ্ঞানের জনক হিসেবে, একজন অন্যতম জনক হিসেবে উনি অভিহিত হয়েছেন। একটা পৃথিবীর সবচেয়ে বড় কারিগরি প্রযুক্তিবিদ এবং পেশাজীবী প্রতিষ্ঠান ইনস্টিটিউশন অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন যেটা আছে, সেই ইনস্টিটিউশন থেকে তাকে বলা হয় রেডিও বিজ্ঞানের একজন জনক। আরও অনেকে আছে, মেনলি জিমার নিউনিক। পরবর্তীতে এতটুকু পর্যন্ত ওনার ছিল ফিজিক্স। পরবর্তীতে এই ফিজিক্সের নলেজ কাজে লাগিয়ে উনি উদ্ভিদের বৃদ্ধি রেকর্ড করার জন্য ক্রেস্কোগ্রাফ, শব্দটা শুনেন, ক্রেস্কোগ্রাফ আবিষ্কার করেন। ক্রেস্কোগ্রাফ আবিষ্কার করার মাধ্যমে উনি যেটা করেন যে পদার্থের মধ্যে সূক্ষ্ম নাড়াচাড়াও যদি হয় সেইটা, এবং বিভিন্ন উদ্দীপক যদি উদ্ভিদে দেওয়া হয় তাহলে তাদের সারাটা আসলে কীরকম হয়, এই বিষয়গুলো উনি অবলোকন করতে পারেন এই যন্ত্রের মাধ্যমে। আগে ধারণা করা হতো উদ্দীপকের সাড়া দেওয়ার যে প্রকৃতি এটা হলো রাসায়নিক, কেমিক্যাল, কিন্তু পরবর্তীতে দেখা গেল না, এটা আসলে কেমিক্যালের সাথে ইলেকট্রিক্যাল জিনিসও আছে। মানে আমরা কেমিক্যাল রিয়েকশন হয় এবং ইলেকট্রিক্যাল পাথওয়ে তৈরি হয়, হ্যাঁ, ইলেকট্রিসিটির আদান প্রদান হয়, পরবর্তীতে উদ্ভিদ বিভিন্ন ধরনের নাড়াচাড়া করে। এটা আমরা পরবর্তীতে দেখব ইনশাআল্লাহ। 1917 সালে উদ্ভিদ শরীরতত্ত্ব নিয়ে গবেষণার জন্য তিনি কলকাতায় বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। জগদীশচন্দ্র বসু বাংলায় লেখা রচনাবলী অব্যক্ত নামে গ্রন্থে সংকলিত করেছেন। অব্যক্ত একটা গ্রন্থ। আরেকটা গ্রন্থ কি, রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং। তিনি 1937 সালে 23শে নভেম্বর পৃথিবী ত্যাগ করেন। তো এই ছিল জগদীশচন্দ্র বসু। তো মোদ্দা কথা আমি যদি বলি তাহলে উনি আমাদের উপমহাদেশের একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন। ওনার জন্মগ্রহণ হয় ময়মনসিংহ জেলায়। পরবর্তীতে উনি কলকাতায় পড়াশোনা করেন, ইংল্যান্ডে পড়াশোনা করেন, মেনলি ইংল্যান্ড বেস্ট ছিলেন, ফরিদপুরে পড়াশোনা করেন, ইংল্যান্ড থেকে ফিরে এসে কলকাতায় অধ্যাপনা করেন। এই সময়ে উনি দুইটা কাজ করেন, একটা হলো পদার্থবিজ্ঞান এবং জীববিজ্ঞান। দুই জায়গায় উনি কিছু না কিছু অবদান রাখেন। তার দুইটা বই আছে, একটি অব্যক্ত আর একটি রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং। বন্ধুরা, এতটুকুই ছিল আজকের জন্য পড়াশোনা। ধন্যবাদ সকলকে।